দেখতে গিয়েছিলাম জঙ্গল, দেখে এলাম অন্য অনেক কিছু। সেই জঙ্গলে অনেক রকম ফুল ফুটেছিল, কত ফুলের নাম জানি না, কিন্তু সেখানকার কোনো বিশেষ ফুলের কথা আমার মনে নেই। মনে আছে শুধু একটি কিশোরী বয়সী ছেলের মুখ। ব্যাপারটা এখনও আমার কাছে রহস্যময় লাগে। ছেলেটিকে আমি দেখেছিলাম বড় সুন্দর একটা পরিবেশে। এইসব দৃশ্য আমরা ছবিতে দেখি, কিংবা নিজেরা যখন এই দৃশ্যের মধ্যে উপস্থিত হই, তার চেয়েও বেশি ভালো লাগে যখন পরে সেই দৃশ্যটার কথা ভাবি। খুব ঘন জঙ্গলের মধ্যে সেখানে জায়গাটি একটু ফাঁকা, চারিদিকে ছোট ছোট পাহাড়, মাঝখানে খানিকটা ঢালু উপত্যকা, সেখানে একটা লাল রঙের নদী, সবুজ বন, রক্ত নদী এরকম বলা যেতে পারত। আসলে নদীটি একটি খুবই ছোট ঝর্ণা। লাল রঙের মাটি ধুয়ে ধুয়ে আসে বলে জলের রং ঠিক রক্তবর্ণ নয়, অনেকটা গেরুয়া গেরুয়া। দুপুরের ঝলমলে রোদ, অথচ গরম নেই। দুদিন খুব টানা বৃষ্টির পর সেদিন রোদ উঠেছে। এইসব দিনে মন খুব ভালো লাগে। আমরা নদীটা পেরিয়ে একটা পাহাড় ডিঙিয়ে একটা মন্দির দেখতে গিয়েছিলাম। শুনেছিলাম সেখানে নরবলি হয়। কথাটা শুনে অবশ্য আমরা খুবই অবিশ্বাস করেছিলাম। নরবলি এই যুগে? হয়তো অতীতকালে কখনো হতো। স্থানীয় দু একজন লোককে জিজ্ঞেস করেছি, তারা হ্যাঁও বলে না, নাও বলে না। কেউ কেউ আকাশের দিকে মুখ তুলে বলেছে, কি জানি। এটা অবশ্য কোনো দুর্গম অঞ্চলের কাহিনী নয়। এই জায়গাটা মাত্র 150 কি 200 মাইল দূরে মেদিনীপুরে। মন্দিরটি জনশূন্য, খুবই ছোটোখাটো ব্যাপার। সামনে একটা হাঁড়ি কাঠ, খুব সম্ভবত সেখানে পাঠা কিংবা মোষ বলি হয়। খানিকটা টাটকা রক্ত এখনও পড়ে আছে। ফেরার পথে আমরা লাল রঙের ঝর্ণাটার পাশে একটু বসলুম। অর্থাৎ আমরা দুই বন্ধু এবং বাংলোর চৌকিদার, সেই আমাদের গাইড। যাবার পথেও দেখেছিলাম যে ঝর্ণাটার পাশে কতগুলি ছাগল চড়ছে, আর সেগুলোকে পাহারা দিচ্ছে একটি ছেলে, বছর 10-11 বয়স। রাখাল গরু চড়ায়, কিন্তু যে ছাগল চড়ায় তাকেও কি রাখাল বলা যায়? পরনে একটা ইজের খালি গা। ছেলেটি ছপ ছপ করে ঝর্ণা পেরিয়ে এদিকে এসে একটু দূরে দাঁড়িয়ে কৌতূহলী চোখে আমাদের দিকে তাকিয়ে রইল। আমার বন্ধু বললে, ছেলেটির মুখখানা ভারী সুন্দর দেখতে না? আমি হাতছানি দিয়ে ছেলেটিকে ডাকলুম। ছেলেটি অপলকভাবে তাকিয়ে রইল, কোনো সাড়া দিল না, কাছেও এলো না। চৌকিদারকে বললুম, ওকে ডাকো তো। চৌকিদার ধমকের ভঙ্গিতে একটা হাঁক দিল। তাতে ছেলেটির মুখে একটু হাসি ফুটল শুধু, কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না। ছেলেটা খুব গোয়ার। আমরা অনেকবার ডাকাডাকি করতেও সে গ্রাহ্যই করলো না। আমি চৌকিদারকে জিজ্ঞেস করলুম, তুমি চেনো ওকে? চৌকিদার বলল, ও তো মহাদেব মাহাতোর ভাতুয়া। তখনই জিজ্ঞেস করিনি, তবে ভাতুয়া কথাটার মানে পরে জেনেছিলাম। আমি আবার ছেলেটিকে বললাম, এই তোর নাম কি রে? তুই ডাকলে আসিস না কেন? ছেলেটি তবু উত্তর দিল না। আমার বন্ধু বলল, আমরা শহরের লোক তো, তাই ও আমাদের দেখে ভয় পাচ্ছে। চৌকিদারকে বললুম, ও আমাদের দেখে ভয় পাচ্ছে কেন? আমরা কি ওকে খেয়ে ফেলবো? ওর নাম কি? চৌকিদার বলল, স্যার ওর নাম নেই, ও বোবা, কথা বলতে পারে না, তাই ওর নাম কেউ দেয়নি। সবাই ছোড়া ছোড়া বলে, কেউ কেউ শুধু বোবা বলেই ডাকে। আসবার সময় মনে হয়েছিল এই জঙ্গল খুব গহন, নিবিড়, নির্জন। আসলে জঙ্গলটি বেশ গভীর হলেও নির্জন নয়। ফাঁকে ফাঁকে অনেক মানুষজন বাস করে, কিছু কিছু চাষবাসও হয়। এই জঙ্গলে বাঘ নেই, তবে বাঘের চেয়ে অনেক বড় আকারের জানোয়ার আছে। লাল রঙের ঝর্ণার পাশে ছাগল চড়ানো কিশোরটির সঙ্গে আমার একটু কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু সে বোবা শুনে একটু মন খারাপ হয়ে গেল। বোবা বলেই বোধহয় ও মানুষের কাছে আসে না। আমরা যেই উঠে পড়লুম, অমনি ছেলেটি ঝর্ণা পেরিয়ে দৌড়ে পালিয়ে গেল। অনেক দূরে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে উকি মেরে দেখতে লাগলো আমাদের, যেন লুকোচুরি খেলছে। বাংলোয় ফিরে এলাম খিদের টানে।
সেদিনই সন্ধেবেলা বেশ কিছু লোকের উত্তেজিত গলার আওয়াজ পাওয়া গেল বাংলোর সামনে। কিছু কিছু জঙ্গলের মানুষ জানতে এসেছে যে আমাদের কাছে বন্দুক আছে কিনা। আমরা জিপে করে এসেছি বলে ওরা আমাদের হোমরা চোমরা কেউ ভেবেছে। আমি জীবনে কখনো খুব শখ থাকা সত্ত্বেও বন্দুক ছুঁয়ে দেখিনি। বন্দুক দরকার হাতি তাড়াবার জন্য। প্রত্যেকবারই এখানে একপাল হাতি আসে ফসল খাবার জন্য। এবছর খরা, তাই জমিতে এখনো ফসল বোনা হয়নি। সেই জন্য হাতিরা এসে ফসল নষ্ট করার সুযোগ না পেয়ে খেপে গেছে। অন্য বছর টিন পিটিয়ে এবং মশাল ছুঁড়ে হাতির পালকে তাড়ানো হয়। এবছর তাতেও হাতিরা যাচ্ছে না, তারা তাদের খাদ্য পায়নি। কাছাকাছি কোথাও হাতি এসেছে শুনে রোমাঞ্চ লাগে। শহরে মানুষ জঙ্গলে এসে সত্যিকারের জঙ্গলি জানোয়ার দেখতে চায়। আমরা তক্ষুনি উত্তেজিত হয়ে বেরিয়ে পড়তে যাচ্ছিলাম। ঠিক চৌকিদার আমাদের উৎসাহে বাধা দিয়ে বলল, আজ আর রাত্রির দিকে যাবেন না স্যার, সকালে যাবেন। সে আমাদের কিছুতেই বেরোতে দেবে না সন্ধেবেলা, তার তো একটা দায়িত্ব আছে। বাংলোর সামনে কিছু লোক তখনও জটলা করছে। আমরা সেখান থেকে চলে গিয়ে বাংলোর পেছন দিকে একটা উঁচু জায়গায় দাঁড়ালুম। সেখান থেকে হাতি দেখা না গেলেও ওদের ডাক যদি অন্তত শোনা যায়। কিছুই শোনা গেল না অবশ্য। খানিক বাদে ফিরে এলুম বাংলোয়। অন্য লোকেরাও চলে গেছে। চৌকিদার বলল, একজনকে পাঠানো হয়েছে বাঁশপাহাড়িতে থানায় খবর দেবার জন্য। গভর্নমেন্ট কোনো ব্যবস্থা না করলে হাতির উপদ্রবে অনেক ঘরবাড়ি এবার নষ্ট হবে। 3টে হাতি এসেছে, কিছুতেই যাচ্ছে না। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলুম, এই রাতের বেলা জঙ্গলের মধ্যে দিয়ে একা একজন গেল, সাহস আছে তো লোকটার? কে গেল? চৌকিদার বলল, ওই গুরুমুখী আর ভাতুয়া গনাই। আমি বললুম, লোকটা অন্ধকারের মধ্যে একা একা গেল, যদি হাতির সামনে পড়ে যায়? ওকে তো হাতিরা মেরে ফেলতে পারে। চৌকিদার এ কথার কোনো উত্তর দিল না। হাতির গল্প নয়, এটা ভাতুয়ার কাহিনী। তখন আমি জিজ্ঞেস করলুম, বারবার ভাতুয়া ভাতুয়া শুনছি, ভাতুয়া মানে কি? তখন আমাদের বোঝানো হলো যে ভাতুয়া এক ধরনের কৃতদাস। শুধু ভাত খাওয়ার বিনিময়ে তারা কোনো বাড়িতে কাজ করে। খেতে পায় বলে তারা সব রকম কাজ করতে বাধ্য, এমনকি রাতের জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে থানায় খবর দেওয়া পর্যন্ত। এর পরের খবরটি আরও চমকপ্রদ। সকালে যে ছাগল চড়ানো কিশোরটিকে দেখেছিলাম সেই ভাতুয়ারই ছেলে। ভাতুয়ার ছেলেও ভাতুয়া? যে লোক শুধু ভাতের বিনিময়ে এক বাড়িতে জীবন বাধা দেয়, তারও স্ত্রী পুত্র ইত্যাদি আছে? কিসের ভরসার সংসার পাতে? ওর ছেলে ভাতুয়া, আর ওর বউ, সেও আরেক বাড়িতে ভাতুয়া। ওদের কোনো নিজস্ব বাড়ি আছে? কী করে থাকবে স্যার? ভাতুয়াদের 24 ঘন্টা থাকতে হয়। ওই গনাইয়ের এক টুকরো জমি আর বাড়ি ছিল, মেয়ের বিয়ে দেবার সময় বিক্রি হয়ে গেছে। আমি চুপ করে রইলুম। বাড়ি নেই, সংসার নেই, তবু একটা পরিবার আছে। মাঝে মাঝে দেখা হয় নিশ্চয়ই ওদের। তখন কি কথা হয়? লাল রঙের ঝর্ণার পাশেই সেই কিশোরটির কথা আমার মনে পড়তে লাগলো বারবার। বোবা বলে তার একটা নামও দেয়া হয়নি। এই পৃথিবীতে জন্মে একটা নামও কি তার প্রাপ্য নয়? বাড়িতে পোষা গরু, ছাগল, কুকুরের একটা করে নাম থাকে। ওই ছেলেটির কোনো নাম নেই। গাছের আড়াল থেকে সে উঁকি মেরে আমাদের দেখছিল। কী ভাবছিল কে জানে।